ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে ব্যারাকে পাঠানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানির সংকট হবে না বললেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাছাড়া ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে গণমাধ্যমকে মন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবেলায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আয়োজন নিয়েও আলোচনা হয় বৈঠকে। সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিই। আমরা বলেছি যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা, যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনো জমা হয়নি সেই ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত করতে কমিটি করে দেওয়া হয়েছে। এই সময় ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, বৈঠকে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং নৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি একটি সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বে 2 মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে, এবং পুলিশ কমিশনার নজরে আনলে পুলিশ কমিশনার সাহেব চট্টগ্রামে তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে। তো সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, সেই জন্য 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে এবং হেভি ওয়েপন্স সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। ওদেরকে চিহ্নিত করা গেছে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর হেল্পিং ডেস্ক বসানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। আমাদের হটলাইন আছে 16135, এবং আমরা না আর শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন,
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকেই আমাদের যার যার ডেস্ক থেকে দেওয়া হচ্ছে। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি, এরপরে যদি কেউ বলে যে আমি শুনছি না এটা তো ডুবে, তারপরে যদি কিছু থাকে দয়া করে আপনিও দেশের নাগরিক হিসাবে কাইন্ডলি আমাদেরকে ইনফর্ম করে দিন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে তাতে জ্বালানি সংকট হবে না। এই সময় কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা। আমাদের যে স্টক আছে বা আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। যেগুলো হচ্ছে স্বাভাবিক এটা বাংলা আপনার এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে। আমরা একটা অংশীদার হিসাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। রমজানের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সেই বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচন ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখার কথা জানান তিনি। এই সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার। আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আপনারা, আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী, যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবেন সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধতা। রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এই সময় ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে দেহের 6টি টুকরো উদ্ধার করা হয়েছে এবং বাকি একটি টুকরো উদ্ধারের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শাহিনকে আমরা মূলত গ্রেপ্তার করেছি হিরাজিল হোটেল থেকেই। প্রথম দিকে সে যেটা করেছিল, একটা কৌশল অবলম্বন করেছিল। সে প্রথমে যে 27 তারিখ রাতে যখন হত্যাকাণ্ড সে সংগঠিত করেছে, রাত আনুমানিক 10টার দিকে এসে ফোনে জানায় তার হোটেল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সে জানিয়েছিল সে পরের দিন কাজে যাবে না, সকালের দিকে সে কাজে যাবে না, সেকেন্ড শিফটে যাবে। তো পরে যাবতীয় কার্যক্রম সম্পাদন শেষে সে হোটেলে চলে যায়। তো অ্যাজ ইফ সে কোনো অপরাধ সংগঠন করেনি। কিন্তু আমরা যখন আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহের খাতিরে আমরা সেখানে যাই এবং আমরা যেহেতু জানি সে তার রুমমেট, সেখান থেকে আমরা তাকে হেফাজতে নিই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ধাপে ধাপে সেই বিষয়গুলো স্বীকার করে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের সুবিধার্থে জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। নীতিমালা অনুযায়ী 3 বছরের বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে থাকতে পারবেন না, কিন্তু ঠাকুরগাঁওয়ে 5 থেকে 7 বছর ধরে রয়েছেন চিকিৎসকরা। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে সকল বিষয় ঠিক করা হবে।
আগের চেয়ে অবশ্যই পরিষ্কার দেখেছি এবং আমরা আশা করছি যে এখানে এই হাসপাতালটাকে ডেভেলপ করার জন্য আরও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং আপনারা সবাই জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। যখন মেডিকেল কলেজ চালু হয় আমাদের হাসপাতাল আরও উন্নত হবে। আমরা চেষ্টা করবো এদেরকে 500 বেডে উন্নীত করবার এবং আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন উনি যে আমাদের জানান তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ গ্রেফতার 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এই আদেশ দেন। এদিকে গত শুক্র ও শনিবার 2 দিনে 7 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। পরে আজ সকালে নরসিংদী জজ কোর্টের দ্বিতীয় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতারকৃত 7 আসামিকে। তবে বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে 25 ফেব্রুয়ারি কিশোরী আমিনার বাবার কাছ থেকে নুরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে মাধবদী থানার কোতালির চর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্নীতি বন্ধ করা গেলে সকল সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। দুপুরে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বলেন, যদি প্রতিষ্ঠানের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা যায় এবং শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হয় তাহলে যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন। যদি প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধ করা যায়, যদি প্রতিষ্ঠানের স্বজনপ্রীতি বন্ধ করা যায় এবং শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে রিক্রুটমেন্ট গুলো করা যায়, তাহলে আমি মনে করি যে কোনো ধরনের সমস্যার 30% এমনি সমাধান হয়ে যায়। পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে 9 জনকে আটক করা হয়। এই সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত 9 জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড সহ প্রত্যেককে 100 টাকা করে জরিমানা করা হয়। এই বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালাল মুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই জেরে সৃষ্ট ফ্লাইট বিঘ্নের কারণে টি-20 বিশ্বকাপ শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের দেশে ফেরাতে বিকল্প ভ্রমণ পরিকল্পনা নিয়েছে আইসিসি। আইসিসির একজন মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, ইভেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা ও কল্যাণই আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া ইতোমধ্যে নির্বিঘ্নে সংশ্লিষ্টদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরাতে নিজেদের ভ্রমণ, লজিস্টিক্স ও নিরাপত্তা টিমকে সক্রিয় করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রেক্ষাপট বিবেচনায় আইসিসি ট্রাভেল অ্যান্ড লজিস্টিক্স টিম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাবের মাধ্যমে বিকল্প রুট নিশ্চিত করার চেষ্টা করেছে বলেও জানিয়েছে সংস্থাটি। আর কয়েক মাস পরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপে জায়গা পেয়েও যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। শনিবার ইরানের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তাজ বলেন, আজ যা ঘটেছে তারপর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়াটা আমাদের জন্য অসম্ভব। তবে এই বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তাজ।
15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা ইরানের। ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে দেশটির। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে দেশটি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে ব্যারাকে পাঠানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানির সংকট হবে না বললেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।